হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। দম দম আলফা আই এর 6 নম্বর সিনেমা। আমাদের 6 নম্বর সিনেমার আপনাদেরকে বলি যতগুলো সিনেমা আমরা করেছি এর মধ্যে সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা। সুরঙ্গ, তুফান, তাণ্ডবের থেকেও দমের বাজেট বেশি। It's a international project. ইন্টারন্যাশনাল প্রজেক্ট, সো বাজেট বেশি, স্কেল বড়, আয়োজন বিশাল। সেটার ঝলক আমরা ফার্স্ট লুকেই দেখতে পাই। তা নিয়ে আমি একটি কন্টেন্ট বানিয়েছিলাম, হোল্ড ইওর দম। বহুত হোল্ড করছি, নাও ইটস টাইম ফর রিলিজিং দম। আফরান নিশোর সর্বশেষ সিনেমা ছিল দাগি, যার বাজেট ছিল 4.5 কোটি টাকা। এদিকে দমের বাজেট প্রায় দ্বিগুণ, স্কেল আপ হওয়ায় প্লাস টিজারে ভালো কিছুর ইঙ্গিত দেয় স্বাভাবিকভাবেই দাগির থেকে বড় ওপেনিং নিয়েছে দম। মাল্টিপ্লেক্সে 3 দিনই 1 কোটি গ্রস তুলে ফেলে, কিন্তু অবাক করার মতো এরপরই দমের দম শেষ হয়ে যায়। মাল্টিপ্লেক্সে রান কমপ্লিট হওয়ার পর দাগির থেকে অনেক কম আর্ন করবে দম। বলে দিতে পারেন, ফ্লপ হতে যাচ্ছে দম। বলে দিতে পারেন। বিশাল প্রত্যাশার পারদ তৈরি করে কেন এমন দশা হলো তা বুঝার চেষ্টা করব। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। দম, এ ফিল্ম বাই রেদওয়ান রনি, বেসড অন এ ট্রু স্টোরি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। গল্পটা নূর ইসলাম ভাইয়ের। 2007 সালের 15ই ডিসেম্বর আফগানিস্তানে তালেবানদের হাতে জিম্মি হন। বন্দুকের নলের মুখে আমাকে নিয়ে যায়। এরপর 84 দিন বন্দী ছিলেন। 84 ডেজ। ওনার এই বন্দিশালার গল্প প্রকাশিত হয়েছিল প্রথম আলোতে। তাও থেকেই দমের ইনসেপশন। সিনেমার দৈর্ঘ্য ছিল 2 ঘন্টা 8 মিনিট, কিন্তু আপনি যদি কাউকে গল্প বলতে যান খুব বেশি এলিমেন্ট পাবেন না। আর এখানেই হয়েছে সর্বনাশ। দম কিন্তু বাজে সিনেমা না, এটা যথেষ্ট মানসম্মত একটি সিনেমা, কিন্তু ওয়ার্ড অফ মাউথ ঠিকঠাক, এক্সট্রা অর্ডিনারি না। আর এই ছোট্ট ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ঠিকঠাক দিয়ে এত বড় বাজেটের সিনেমার পুঁজি রিকভার করা অসম্ভব। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন হচ্ছে, ডিফারেন্ট জনরা এক্সপ্লোর হচ্ছে, আর এইসব জনরার ক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দমের ভিজুয়ালের ধারণা আমরা ফার্স্ট লুক আর ট্রেলারে পেয়েছিলাম, এক কথায় ব্রিলিয়ান্ট। বাংলা সিনেমায় এমন ভিজুয়াল মাইল ফলক সিনেমাটোগ্রাফার মিখাইল সিরিয়ানভ লেভেল আপ করেছেন। দমকে দেখে ইন্টারন্যাশনাল প্রজেক্ট লাগে, লাইটিং, ফ্রেমিং প্রিমিয়াম ফিল দেয়। এই ধরনের ভিজুয়াল এক্সপেরিয়েন্স করি নাই। কিন্তু তা যথেষ্ট ছিল না দমের সমস্যার সিদ্ধান্তে। মানে কোনটা বেশি গুরুত্ব পাওয়া উচিত, কোনটা পাওয়া উচিত না, এখানেই লেগেছে প্যাচ। বিষয়টা পরিষ্কার করেন। বিষয়টা পরিষ্কার করার জন্য আমি দৃশ্য ধরে ধরে আলোচনায় যাব। সো স্পয়লার অ্যালার্ট। দমের সূচনার দৃশ্যেই দেখা যায় নূর ভাই তালেবানদের কবজায়। ওনাকে কোথা থেকে ধরলো, কিভাবে ধরলো, এই পুরো ড্রামাটিক জিনিসটাই মিসিং। আপনি পুরো সিনেমায় অপেক্ষা করে যাবেন, হয়তো দেখাবে, কিন্তু শেষ পর্যন্ত হতাশই হবেন। সিনেমায় জিনিসটা নেই। আমি জানি না টিমের ভাবনায় কি ছিল, কিন্তু আমার মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ছিল। যেখানে সিনেমায় তেমন ড্রামাটিক কিছুই হয় না, সেখানে এমন একটা সিন বাদ দেয়া অবাকই করেছে। এই সিন না থাকার পরবর্তী ইফেক্টে আসি। নায়কের নর্মাল ওয়ার্ল্ড থেকে ক্যাপটিভের ওয়ার্ল্ডের জার্নিটা পুরোপুরি না রাখায় নূর ভাইয়ের প্রতি ফিলটা আসে না। উনি কষ্ট পাচ্ছেন, আপনি শুধু দেখেই যাচ্ছেন, দ্যাটস ইট। যেখানে মূল ক্যারেক্টারের উপর মায়া তৈরি করাটাই মুখ্য হওয়া উচিত ছিল। একই ধরনের আরেক সিনেমা রোজা, সেখানে যদি খেয়াল করি প্রথম হাফে ক্যারেক্টার দাঁড় করায়, নায়ক আর নায়িকার সম্পর্ক এস্টাবলিশ করে, মিড পয়েন্টে গিয়ে নায়ক কিডন্যাপ হয়। এরপর এক প্রান্তে নায়কের কষ্ট, আরেক প্রান্তে নায়িকার স্ট্রাগল মিনিংফুল লাগে, ফিল করা যায়। এটা জাস্ট উদাহরণ, সবার ন্যারেটিভ স্টাইল এক হবে না। দমের ন্যারেটিভ ফ্ল্যাশব্যাক ধরে এগিয়েছে, কিছুটা দ্য গোট লাইফের মতো। কিন্তু এই সিনেমার ফ্ল্যাশব্যাকে গল্প বলার পূর্বে শুরুতে আমরা 15 মিনিটের একটা জার্নি দেখি, যেখানে এয়ারপোর্টের লিড ক্যারেক্টারের আগমন থেকে কাজের গন্তব্য পর্যন্ত তুলে ধরা হয়। এতে আমরা সহজ সরল নাজিবকে দেখি, তার ইনোসেন্সে মুগ্ধ হই, তার স্বপ্নে আশাবাদী। এরপর যখন তার সাথে অন্যায় হয়, তখন তার স্ট্রাগল, হার না মানার স্পৃহা আমাদের ছুঁয়ে যায়, ইমোশনাল বানিয়ে ফেলে। এদিকে দমের ইনসাইটিং ইনসিডেন্ট একদম শুরুতে, এমন ইমিডিয়েট হুক, থ্রিলার, অ্যাকশন বা ফাস্ট পেসিং গল্পে বেশি ওয়ার্ক করে। কিন্তু আপনি যখন ক্যারেক্টারের উপর মায়া তৈরি করতে চাইবেন, তখন বিল্ড আপ লাগবেই, না হলে ইমোশন হালকা হয়ে যায়। যাই হোক, নূর ভাইকে ধরার পর গল্প খুব আস্তে ধীরে আগায়, গ্রাফিক ম্যাচের সাথে ফ্ল্যাশব্যাকে নেয়। সেখানে নূর ভাইয়ের পরিবার, তার আফগানিস্তান যাওয়ার চ্যাপ্টার দেখানো হয়। এখানে 2টা গান ছিল, সাবিনা ইয়াসমিনের গান। বহুদিন পর সিনেমার পর্দায় তার কণ্ঠ খুব ভালো লেগেছে। আরেকটা গান ছিল প্রহর, দারুণ শ্রুতি মধুর, শুনতে আরাম লাগে। অতীতে এসব চলে, এদিকে বর্তমান বন্দিশালায় খুব বেশি কিছু হয় না। ভাইজান দিন গুনে অপেক্ষা করে। এই গল্পটা অনেক স্লো। গল্প স্লোতে সমস্যা নেই, সমস্যা হলো এসবে টেনশন নেই। এই 3 দিন পরে আমি নূর
বাড়িতে যাবো। নায়ক কবুতরের সাথে কথা বলে, একটু পরপর নায়িকাকে কল্পনা করে। এভাবেই ধীর গতিতে গল্প মিড পয়েন্টে যায়। আর গুজবাম্প, বাংলা সিনেমার ইতিহাসে সেরা ইন্টারভেল ব্লকের দেখা পাই। 9 মিনিটের এই দৃশ্যের রাইটিং, সেটাকে ক্যাপচার করার ওয়ে, আফরান নিশোর পারফরমেন্স, সাউন্ড ডিজাইন, সাথে দোয়া ইউনুস, জাস্ট অসাধারণ। আপনাকে মুগ্ধ করবে, ইমোশনাল বানিয়ে দিবে। সব প্রমোশনাল কন্টেন্টে গাধাকে রাখার যুক্তিকথা ভালোভাবেই মিলে যায়। সিনেমার সেরা দৃশ্য, এই 9 মিনিটের এক্সপিরিয়েন্স নেবার জন্য হলেও দম দেখা উচিত। পাওয়ার অফ দমের বেশিরভাগ শুট হয়েছে কাজাকস্তানে। চরিত্রগুলোকে প্রচুর হাঁটতে হয়েছে মরুভূমিতে, তাছাড়া উপায়ও নেই। কিন্তু আপনি যদি লন্ডনে থাকেন আর একটা গাড়ি কিনে সহজেই চলাফেরা করতে চান, সেখানে বিরাট বাধা হলো লাইসেন্স। থিওরি টেস্টের জন্য প্রায় 800 প্রশ্ন থেকে প্রিপারেশন নিতে হয়। কঠিন। জিনিসটা ভালোই কঠিন, তবে চিন্তার কিছু নেই। সহজ সমাধান হলো প্রযুক্তি টিম অ্যাপ। এদের আছে প্রায় 12 ঘন্টার ভিডিও ক্লাস, যা সম্পূর্ণ বাংলায়। এছাড়া ইবুক, কুইজও পাবেন অ্যাপে, সাথে 100% মানি ব্যাক গ্যারান্টি। এই অ্যাপের মাধ্যমে কাজের ফাঁকে কিংবা যাত্রাপথের সময়কে কাজে লাগিয়ে খুব অল্প দিনই থিওরিতে পাশ করা সম্ভব। লন্ডনে এক্সট্রা আর্নিং এর জন্য কিংবা ড্রিম জবে অগ্রাধিকার পেতে ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নেই। সেক্ষেত্রে এই অ্যাপ হতে পারে আপনার সঙ্গী। লিংক দিয়ে দিচ্ছি কমেন্টে, আর এই কোডে পাবেন বিশেষ ডিসকাউন্ট। গাড়িতে চড়া থেকে গাধার উপর চড়ায় আসি। দমে গুরুত্বপূর্ণ ছিল গাধা। নূরের জীবনে তো আসলে গাধাটাই অনেক বড়। ও একটা গাধা, ওকে সেভ করতেছে আরেকটা গাধা। হিরোর সঙ্গী, হিরোর হোপ, হিরোর শক্তি ছিল গাধাটা। অল হোপ ইজ লস্ট মোমেন্ট ক্রিয়েট করতে গাধার যে মৃত্যুটা, সেটা ছিল মাত্র 2 মিনিট। অন্যদিকে এনজিওর বসের সাথে পূজাচেরির দেখা করার দৃশ্য 7 মিনিট। এই পুরো ড্রামায় একটা ইনফরমেশন দেয়, নায়ক বেঁচে আছে, যেটা সকাল থেকেই দর্শক জানে। অযথাই 7 মিনিট টানার মানে কি জানি না। দমে নূরের সহধর্মিনী রূপে পর্দায় এসেছেন পূজাচেরি। বিশাল স্ক্রিন টাইম পেয়েছেন। তিনি অতীতের চ্যাপ্টারে ছিলেন, বর্তমানের চ্যাপ্টারে ছিলেন, এমনকি নায়কের কল্পনায় একটু পর পর এসেছেন। দমের স্ক্রিন প্লেকে যদি একটা রাস্তা ধরি, তাহলে পূজাচেরি ছিলেন স্পিড ব্রেকার, বারবার এসে গল্পের গতি থামিয়ে দিয়েছেন। অন্যদিকে চঞ্চল চৌধুরী ছিলেন দম বন্ধ দমের ব্রিদিং স্পেস, কিন্তু তার উপস্থিতি ছিল মাত্র কয়েকটা দৃশ্যে। এই চরিত্রটিকে বেশি স্পেস দিলে চিত্র অন্যরকমও হতে পারত, কিন্তু তা না করে এক্সট্রা ফোকাস দিয়েছে পূজার চরিত্রে। ফলাফল চঞ্চলের চরিত্রের ইম্প্যাক্ট কমে গেছে। সিনেমা শেষে মনে হবে চঞ্চল চৌধুরীর দরকার কি ছিল। দমের চেয়েও বহুত ছোট চরিত্রে চঞ্চল চৌধুরীকে দেখা গেছে প্রেসার কুকার সিনেমায়, এতেই উনি নজর কেড়েছেন। এদিকে দমে থেকেও যেন নেই। একই অবস্থা ডলি জহুরের। 15 বছর পর বড় পর্দায় ফিরলেন টিপিক্যাল মায়ের চরিত্রে। কিছুই করার নাই। তেমন ডায়লগও নেই। একটুখানি পাঠ। সিনেমায় অ্যান্টাগনিস্টদের ওয়ানকে 2টা অংশে ভাগ করেছে। প্রথম হাফে তারা ফেরত চায় বাহারুদ্দিনকে, পরের হাফে চায় 1 কোটি আফগানি ফর নূর। এমন একটা সিচুয়েশনে আপনি যে টেনশন প্রত্যাশা করবেন, সিনেমায় তা নেই। বিশেষ করে ক্লাইম্যাক্সে টেনশন বিল্ডই করতে পারেনি। নায়ককে আচমকা বলে, তুমি এখন যাও। তাইলে এবার যান। এরপর অবশ্য কাজী নজরুলের দুর্গমগিরি কান্তার মরু, এই গানের ব্যবহার ছিল দারুণ। পারফেক্ট প্লেসমেন্ট, পুরাই চাঙ্গা বানিয়ে ফেলে। শেষে ছোট্ট একটা অ্যাকশন দৃশ্য ছিল, মারাত্মক স্টাইলিশ ভাবে ক্যাপচার করেছে, একদম ইন্টারন্যাশনাল লেভেলের। দমের ইতিবাচক দিক অনেক। লোকেশন, কস্টিউম, স্কোরে ওয়ার্ল্ড ভালোভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু টিমের কিছু চয়েস সিনেমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি। বেসড অন এ ট্রু স্টোরি থেকে বানাতে গেলে হুবহু সেটাই রাখতে হবে এমন কোনো কথা নেই। ক্রিয়েটিভ ফ্রিডম, সিনেমাটিক লিবার্টি, এক্সট্রা ড্রামার জন্য বায়োপিকও মানুষ বহুত পরিবর্তন আনে। দমে কিছু ক্ষেত্রে তাই করা হয়েছে। যেমন ধরেন মূল চরিত্রের নাম মোহাম্মদ নূর ইসলাম, সিনেমায় দিয়েছে শাহজাহান ইসলাম নূর। শাহজাহান অর্থ পৃথিবীর রাজা। অন্যদিকে নূর আর রানীর একটি ছেলে ছিল, অটিজমে আক্রান্ত। সিনেমায় শুরু থেকে বাচ্চাটাকে রাখিইনি। এমন টুকটাক পরিবর্তন দমের ক্ষতি করেনি, ক্ষতি করেছে দৃশ্যের চয়েস। অপ্রয়োজনীয় দৃশ্যগুলোকে অযথাই বড় করেছে, আর ইন্টারেস্টিং চরিত্র কিংবা গুরুত্বপূর্ণ দৃশ্যকে ছোট করেছে। পুরো সিনেমায় পূজাচেরিকে জোর করে টেনেছে, অন্যদিকে তার প্রপার রেজলিউশন রাখেনি, আর স্লোমো দিয়ে ভরায় ফেলছে। জিনিসটা কেমন হয়েছে জানেন? স্লো মোশনে কচ্ছপ দেখার মতো। দাগিতে আফরান নিশোর উপর যে মায়া কাজ করে, যে আফসোস হয়, দমে ভয়াবহ একটা সিচুয়েশনে থাকার পরেও ততটা ফিল হয় না। আর নিশোর ছোট্ট ক্যারিয়ারে সবগুলো চরিত্রই কিছুটা একই রকম হয়ে যাচ্ছে। একটা বড় পরিবর্তন দরকার, ডিফারেন্ট চরিত্র দরকার। আমি মরতেছি না। একটা ফান ফ্যাক্ট, সিনেমায় লাদেন ছিল, সে মানুষকে বম মারতো, এখানে ওড়ে বম মারে। ভিডিওটা একটু ভিন্নভাবে শেষ করি। সিনেমায় নূর ভাইকে অপহরণ করার দৃশ্যটা ছিল না, বাস্তবে ঘটনাটা কেমন ছিল রিয়েল নূর ইসলাম ভাইয়ের লেখাটা আপনাদের পড়ে শোনাই। অফিসে আমি একা, কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আফগানিস্তানের বেশিরভাগ ঘরবাড়ির মতো আমাদের অফিসটাও উঁচু প্রাচীরে ঘেরা।
দরজায় গার্ড দাঁড়ানো আছে, তবু কেন যেন অস্বস্তি হতে লাগলো। সেই একই শিরশির অনুভূতি, একই শঙ্কা, একটা কিছু কি হতে যাচ্ছে। গার্ডকে বললাম দরজা বন্ধ রাখতে। অফিসে বসে কিছু কাগজপত্র দেখছিলাম, এমন সময় মনে হলো গেটের কাছ থেকে চড় থাপ্পড়ের আওয়াজ আসছে। সন্তর্পণে উকি দিলাম বাইরে। সংখ্যায় ওরা 5-6 জন। কয়েকজনের পরনে পুলিশের পোশাক, কাঁধে AK-47 রাইফেল। দেখলাম গার্ড 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর ওরা সমানে কিল ঘুষি মেরেই যাচ্ছে। দুজন গটগট করে আমার ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। হাঁটার গতি দেখে মনে হলো আমাকে মেরে ফেলতে এদের হাত কাঁপবে না একটুও। এই প্রবল বিপদেও কেন যেন স্ত্রী, সন্তান, মায়ের মুখটা মনে পড়লো। আর কিছুক্ষণের মধ্যেই কি সব শেষ হয়ে যাবে। হাত থেকে মোবাইলটা ফেলে দিলাম দূরে। মোবাইলে অনেক জরুরি নম্বর আছে, চাই না এসব ওদের হাতে পড়ুক। 2 হাত উপরে তুলে আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে গেলাম আর জোরে জোরে কালেমা পড়তে শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় তখন একটা কথাই ঘুরছে, মৃত্যুর সময় মুখে যেন কালেমাটা থাকে। ওরা সোজা আমার ঘরে এসে ঢুকলো। কাফেরের বাচ্চা বলেই একজন ঘুষি মারলো মুখে। মনে হলো মাথাটা 180 ডিগ্রি পেছনে ঘুরে গেছে। বুশের বাচ্চা বলে ঘুষি মারলো আরেকজন। এবার আমার ঠোঁট ফেটে গেল। টের পেলাম শার্ট ভিজে গেছে তাজা রক্তে। দুজন AK-47 দিয়ে মারলো উড়ুতে। পড়ে গেলাম। জোরে জোরে কালেমা পড়া তখনও বন্ধ করিনি। টানতে টানতে ওরা আমাকে নিয়ে গেল গেটের বাইরে। দেখলাম পশ্চিমের খোলা জায়গাটায় পুলিশের পিকআপ দাঁড় করানো একটা গাছের আড়ালে। হঠাৎই নিশ্চিত হয়ে গেলাম পরনে পুলিশের পোশাক থাকলেও এরা পুলিশের লোক না। টেনে হিচড়ে আমাকে গাড়িতে তোলা হলো। তখনও জানতাম না কি ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে আমার জন্য। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। খুব শীঘ্রই জ্যামিং হবে রকস্টারের সাথে। আমি যাই।